8 মেগা প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তথ্য চেয়ে দুদকের চিঠি। পুনরায় শুরু হচ্ছে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার তদন্ত। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। ভোটের আগে সংস্কার চায় জামায়াত। দলগুলোকে তাড়াহুড়ো না করার আহ্বান ক্রীড়া উপদেষ্টার। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঞ্চিত 119 সচিব সহ 764 জন সরকারি কর্মকর্তা পাচ্ছেন পদোন্নতি। কমিটির সুপারিশের পর সিদ্ধান্ত জানালেন প্রেস সচিব। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। 8 মেগা প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, তথ্য পাওয়ার পর অভিযোগের প্রমাণ পেলে জিজ্ঞাসাবাদ করা হবে অভিযুক্তদের। এছাড়াও পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু নভ থিয়েটারের দুর্নীতি মামলার বিষয়েও পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে অর্থায়ন থেকে সরে আসে বিশ্বব্যাংক। একই অভিযোগে অর্থায়ন করেনি এডিবি সহ অন্যান্য দাতা সংস্থাগুলো। আওয়ামী লীগের একজন মন্ত্রী ও একজন উপদেষ্টা একজন সচিবকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো দুর্নীতি হয়নি বলে সে সময় জানায় সংস্থাটি। 5 আগস্টের পট পরিবর্তনের পর পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্র মামলা নতুন করে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আমলে নেওয়া হতে পারে এ প্রকল্পের পরামর্শক নিয়োগে অনিয়মের বিষয়ে কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের কর্মকর্তা রমেশ সাহার ডায়েরিও। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু নভ থিয়েটার দুর্নীতি মামলারও পুনঃ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। 3 মামলায় আসামি হলেও পরে দায়মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে রাজধানীর দুদক কার্যালয়ে বিভিন্ন বিষয়ে ব্রিফিং করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। যদিও পদ্মা সেতু ও নভ থিয়েটার মামলার পুনঃ তদন্ত নিয়ে সরাসরি কথা বলতে নারাজ তিনি। আপনি যে দুটি বিষয়ে উপস্থাপন করেছেন এই সংক্রান্ত কোনো তথ্য এখন পর্যন্ত আমার কাছে নাই। আমার কাছে এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া মাত্রই নিশ্চয়ই আপনাদেরকে সেগুলো জানানো হবে। অনেক ধন্যবাদ। এছাড়া 8 মেগা প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তদন্তে প্রধান উপদেষ্টার সচিব বরাবর তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধানে অভিযোগের সত্যতা প্রমাণ হলে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান মহাপরিচালক। এই বিষয়ে ইতিপূর্বে আমরা আপনাদেরকে ব্রিফ করেছি। এটা অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন। এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। আচ্ছা, পত্রগুলো পাওয়ার পরে জবাব পাওয়ার পরে কি করে সাধারণত এই অনুসন্ধান কাজে কি কাজে ব্যবহার হয়? এটা আপনারা সবাই জানেন, যারা এই দুদকে বিটে যারা কাজ করেন, অনুসন্ধান সংক্রান্ত তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগ দুপক্ষকে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ সময় রাজশাহী 5 আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান এবং যশোর 5 আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে বলেও জানায় দুদক। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির উত্তর পায়নি বাংলাদেশ। জবাব পেলে সে অনুযায়ী নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ, জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বিকেলের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম একথা জানান। ব্রিফিংয়ে মুখপাত্র আরও জানান, কূটনৈতিক পত্রের জবাব দেওয়ার জন্য সুনির্দিষ্ট সময় না থাকলেও কিছুটা সময় পর্যন্ত অপেক্ষা করবে ঢাকা। তারপর দিল্লির উত্তর না পেলে আবারও তাগিদাপত্র দেয়া হবে। এছাড়া ভারতে অবস্থান করে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না, এ বিষয়টি ভারত সরকারকে জানানো হয়েছে। ব্রিফিংয়ে মুখপাত্র জানান, মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সহ সব সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আপনারা যদি এক্সট্রাডিশন ট্রিটিটা দেখেন, আমি যতটুক মনে করতে পারি এখানে কোনো টাইম লিমিট মেনশন করা নাই। সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব, যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা
তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের শাসন ও ভোটাধিকার ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ এলাকায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণহত্যায় জড়িতরা কোনোভাবেই যেন বিএনপিতে যোগ দিতে না পারে এ বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে 5 শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন মির্জা ফখরুল। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। উচ্চ আদালত থেকে খালাস পেয়ে 17 বছর পর কারামুক্ত হলেন 21শে অগাস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। সকালে কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। আওয়ামী লীগের মতো কেউ যেন অপকর্ম না করতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা। কারামুক্ত নেতাকে বরণ করে নিতে নানা আয়োজন। কারাগার থেকে বের হতেই ফুল দিয়ে অভিনন্দন জানান বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার 1.5 যুগ পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামনের দিকে মুক্তির পরই বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আব্দুস সালাম পিন্টু। এ সময় আওয়ামী লীগ সরকারের নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিছে, চেয়ারে ঘুরেছে, আমাকে মারপিট করেছে, আমি অজ্ঞান হয়ে কোর্টের বারান্দায় পড়েছিলাম। আওয়ামী লীগের লোকরা যে সমস্ত অপকর্ম করেছে, আমরা সেই অপকর্ম করব না। আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা জনগণের পক্ষে থেকে আব্দুস সালাম পিন্টুরা, তাদেরকে ধ্বংস করার আপনার সমস্ত আয়োজন করেছেন শেখ হাসিনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আর গণহত্যার জবাব না দিয়ে জনগণের সামনে আসার অধিকার নেই আওয়ামী লীগের। আমাদের সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারের কাছে এদের কোনো জবাব আছে? যারা এই জুলাই আগস্টে নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের কাছে কোনো জবাব আছে? আর এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই। পরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান আব্দুস সালাম পিন্টু। তিনি 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন টাঙ্গাইল 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সংস্কার না করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। গাইবান্ধায় দীর্ঘ 22 বছর পর দলটির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। 300 আসনে অংশ নেয়ার লক্ষ্য নিয়েই সারা দেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জামায়াতের আমির জানান। সাম্প্রদায়িকভাবে বিভক্ত করে একটি গোষ্ঠী দেশে দাঙ্গা বাঁধানোর অপতৎপরতা চালাচ্ছে দাবি করে এ ব্যাপারে সবাইকে সচেতন হবার আহ্বানও জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য আগে সুষ্ঠু পরিবেশ বা সমতল মাঠ তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড। এটার জন্য কিছু বেসিক সংস্কার লাগবে। সংস্কারের কাজে বর্তমান সরকার হাত দিয়েছে, তারা একটু সময় চেয়েছে। আমরা যখন 17.5 বছর ধৈর্য ধরতে পেরেছি, আমরা ইনশাল্লাহ আরও কয়েকটা দিন ধৈর্য ধরতে পারবো। আমরা আশা করি এই সংস্কার যখন সম্পন্ন হবে, তখন বাংলাদেশের রাজনীতির সঠিক পোলারাইজেশনটা শুরু, মেরুকরণ শুরু। সেই মেরুকরণের সময়ই আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে আমরা কিভাবে এবং কতটা আসনে আমরা অংশগ্রহণ করছি। 2025 সালের মধ্যে নির্বাচন আয়োজনে সরকারের পরিষ্কার বার্তা চান রাজনীতিকরা। সংকট সমাধানে দলগুলোর সঙ্গে সরকার নিবিড় যোগাযোগ না রাখায় ক্ষোভ জানিয়েছেন নেতারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজধানীর পল্টনে বিক্ষোভ সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সংস্কারের ট্যাবলেট খেয়ে
মানুষের ক্ষুধা নিবারণ হবে না। মানুষের পেটে যদি ভাত জোগানো না যায়, সংস্কারের কোনো ট্যাবলেট খেয়ে মানুষের ক্ষুধা নিবারণ হবে না। আমরা দেখতে চাই আলাপ আলোচনা করে নির্বাচন কমিশনকে বার্তাটা দেবেন, যাতে নির্বাচন কমিশন 2025 সালের মধ্যে একটা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যাতে নিশ্চিত করতে চায়। 4 মাসে জাতীয় ঐক্য তৈরির কোনো চেষ্টা করেনি অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো সখ্যতা করবার চেষ্টা করেনি, তাদের সাথে কোনো সমঝোতা করবার চেষ্টা করেনি। আমরা আমাদের সংগ্রামের সময় তাদের কাছে বলে এসেছি, একদিন একটা বিরাট দলিল ধরিয়ে দিলেন আর তার উপরে রাজনৈতিক দলগুলোকে বক্তব্য রাখতে বললেন, তার মধ্যে দিয়ে কোনো মতেই জাতীয় ঐক্যমাত্র প্রতিষ্ঠা হতে পারে না। রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে দিনাজপুরের কাহারোল উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে 2000 দুস্থদের হাতে কম্বল তুলে দেন তিনি। সংস্কার কমিশনগুলো দ্রুত প্রতিবেদন দেবে জানিয়ে আসিফ বলেন, ভোটের সময় নির্ভর করে সংস্কার প্রক্রিয়ার উপর। জানান, সংস্কার শেষে দ্রুতই দেয়া হবে নির্বাচন, সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। 2025 সালের শেষ থেকে 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা হবে। তবে এটার সময়টা নির্ভর করছে পুরোপুরি আমাদের যে সংস্কার কার্যক্রম তার উপর। সংস্কার আমাদের, আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো হয়ে গেছে এবং কমিশনগুলো খুব দ্রুতই তাদের যে রিপোর্ট সেটা প্রকাশ করবে এবং সেই রিপোর্টগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এবং আরও স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে আমরা সংস্কার কার্যক্রমে দিকে সরকার যাবে এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই আমরা একটা ইলেকশনের দিকে যাব। সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার, ইসি ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন। সকালে রাজধানীর সেরডাপে আলোচনা সভায় মন্তব্য করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আর সিজিএস এর নির্বাহী পরিচালক বলেছেন, সংস্কার যেন গালিতে পরিণত না হয়। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শিরোনামে রাজধানীর সিরডাপ মিলনায়তনে চলছে আলোচনা সভা। 3 দিন ব্যাপী এই সংলাপের আয়োজন করেছে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ সিজিএস। এতে অংশ নেন রাজনৈতিক আমলা, নাগরিক প্রতিনিধি, শিক্ষার্থী সহ রাজনীতিকরা। সভার 3য় দিনের বিষয়বস্তু জনপ্রশাসন হলেও শুরুতেই উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের অগ্রগতি কিছুটা হতাশাজনক উল্লেখ করে সিজিএস এর নির্বাহী পরিচালক বলেন, নির্বাচন আগে নাকি সংস্কার আগে, এখনো সেই প্রশ্নই রয়ে গেছে জনমনে। আর প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব পক্ষের সদিচ্ছা প্রয়োজন। এই বিতর্কে জড়িয়ে পড়েছে যে আমরা সংস্কার করব না নির্বাচন করব, কোনটা আগে করব এবং কোন সংস্কার কে করবে, কি ধরনের সংস্কার হওয়া দরকার, এর জন্য যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা দরকার সেটা হচ্ছে কিনা। সরকার অবশ্যই আইন কানুন বিধিবিধান পরিবর্তন করতে হবে এবং এগুলো বাস্তবায়নের মূল দায়িত্ব হবে কিন্তু নির্বাচন কমিশনের। তো নির্বাচন কমিশন যদি তাদের দায়িত্ব পালন করে, সঠিকভাবে পালন করে, তাহলে কিন্তু তারা সঠিকভাবে বাস্তবায়ন করবে। আর রাজনৈতিক দল আমাদের সকলেই কিন্তু পরিবর্তন দরকার। আমরা গণতান্ত্রিক উত্তরণ চাচ্ছি, গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সকলের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। গণ অভ্যুত্থানে সরকারি আমলাদের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন বক্তারা। প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার তাগিদ দেন তারা। যখনই আসলে সরকারি কর্মকর্তাদেরকে কোনো কিছুর জন্য দোষী করা হয় যে তারা আসলে সরকারি আদেশেই সব কিছু করেছেন, তারা তখন নিজেদেরকে ভিকটিম দেখানোর চেষ্টা করে যে আমরা আসলে সরকারের কাছে অসহায়, সরকারের বাহিরে আমরা আসলে কথা বলতে পারি না। কিন্তু মজার বিষয়টা দেখেন, যখন সংস্কার কমিশন থেকে প্রস্তাব আসলো যে পদোন্নতিতে 50-50 করা হবে, তখন কিন্তু আমার সবগুলো সচিব এক হয়ে গেছে। তখন এইটা আর সরকারি সিদ্ধান্ত না। একজন ব্যবসায়ীর ক্ষেত্রে তার 296 কোটি টাকা তার গ্যাস বিল বাকি পড়ে গেছে, তার গ্যাস লাইন কেউ কাটে না। বাট আমার একটা ছোট ফ্যাক্টরি মালিক যে কিনা 20 লাখ টাকা দিতে পারে নাই, তাকে গ্যাস লাইন কেটে তার কাছ থেকে 5 লাখ টাকা চাঁদা দাবি করে। মিডিয়া ইন্ডিপেন্ডেন্স, গভর্নমেন্টের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং জবাবদিহিতার কালচার তখনই তৈরি হবে যখন আমরা সকলে, প্রশাসক থেকে শুরু করে জনগণ, একদম রুট লেভেলের জনগণ পর্যন্ত এই বিপ্লবের স্পিরিটকে ধারণ করব। সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে নাগরিকদেরও ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।
আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বঞ্চিত 119 সচিব সহ 764 জন সরকারি কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাইবার সুরক্ষা অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। 764 জনকে ভূতাপক্ষে পদোন্নতি দেওয়া যায় এই বিষয়ে সুপারিশ করা হয়েছিল। তো সেই জন্য এর মধ্যে থেকে আমরা বলছি 119 জনকে সচিব পদে, 41 জনকে গ্রেড 1-এ এবং অতিরিক্ত সচিব পদে 528 জন এবং যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জন কর্মকর্তাকে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহতদের লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে বন্দি প্রত্যর্পণ চুক্তিতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরানো গেলে আরও সহজ হবে গণহত্যার বিচার কাজ। এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ে, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে। ঢালাও গ্রেফতার না করে প্রাথমিকভাবে শুধু মূল হোতাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে বলেও জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক খাদ্যমন্ত্রী সাধনের 65টি ব্যাংক অ্যাকাউন্টে 43 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। সংস্থাটি জানায়, সন্দেহজনক এই লেনদেনের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে খাদ্য সচিব ইসমাইলেরও। পরে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা দুদকের মামলায় সচিবকে ইসমাইলকে গ্রেফতারের আদেশ দেন বিচারক। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বের সুযোগে গড়ে তুলেছিলেন বাজার সিন্ডিকেট, জড়িত ছিলেন জমি দখলের সঙ্গেও। এমন নানা অভিযোগ সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে বেশ কিছুর প্রমাণও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি দুদকের অনুসন্ধানে সাধনচন্দ্রের 25 কোটি টাকার বেশি স্থাবর সম্পত্তির তথ্য উঠে এসেছে। 65টি ব্যাংকে 43 কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক, যার সঙ্গে তার জ্ঞাত আয়ের কোনো সংযোগ পাওয়া যায়নি। সাবেক খাদ্যমন্ত্রীর এসব আর্থিক লেনদেনের সঙ্গে সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনের যোগসাজশ রয়েছে বলে দাবি দুদকের। 65টা ব্যাংক অ্যাকাউন্টে তার 43 কোটি টাকার সন্দেহজনক ট্রানজাকশনের তথ্য আমরা পেয়েছি এবং সেগুলো ডিটেলস আমরা পেয়েছি। সেই সন্দেহজনক লেনদেনের সাথে এই ইসমাইল হোসেন খান ওনার খুব ঘনিষ্ঠজন ছিল, যেহেতু সচিব ছিলেন, তো তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য অ্যারেস্ট করানো। সাতপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে তাবলিগ জামায়াতের একাংশ। এছাড়াও কাকরাইল এবং টঙ্গী ইজতেমায় সব কার্যক্রম সুরায়ে নিজামের তত্ত্বাবধানে পরিচালনা সহ 3 দফা জানান তারা। রাজধানীর কাকরাইল মসজিদে সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি মানা না হলে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবেন তারা। সাতপন্থীদের কোনো কার্যক্রম তাবলিগের বিশ্ববিখ্যাত মার্কাজ কাকরাইল মার্কাজে তাদের কোনো রকমের কার্যক্রম চালাতে দেওয়া হবে না। সে বিষয়ে আমরা সরকারের সর্বাত্মক সহযোগিতা চাই এবং সেই জন্য আমরা সরকারকে জানাচ্ছি, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি, আমাদের এই দাবি পূরণের জন্য আমাদের মুরব্বীরা একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে নতুন যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে নির্ধারিত সময়ের 50 মিনিট দেরিতে কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় জাহানাবাদ এক্সপ্রেস। রেল ক্রসিংয়ে দেরি হওয়ার কারণেই এই বিলম্ব বলছে কর্তৃপক্ষ। কমলাপুর রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, অপব্যয়ের কারণেই রেলের দুরবস্থা। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। মঙ্গলবার ভোর 6টা হুইসেল বাজিয়ে 12টি বগি নিয়ে খুলনা রেল স্টেশন ছাড়ল জাহানাবাদ এক্সপ্রেস। বগিতে ওঠার সময় যাত্রীদের স্বাগত জানান রেলওয়ের কর্মকর্তারা। কখনো 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ, কখনো 100 কিলোমিটার বেগে রাজধানীর উদ্দেশ্যে ছুটে চলে ট্রেন।
পৌনে 4 ঘন্টায় সকাল পৌনে 10টায় গন্তব্যে পৌঁছানোর কথা ছিল দ্রুতগতির ট্রেনটির। তবে রেল ক্রসিংয়ে দেরি হওয়ার কারণে কমলাপুর আসে 50 মিনিট বিলম্বে। জনগণের আশা আকাঙ্ক্ষার যে একটু সময়, সেই সময়টার জন্য আমাদের কিছু বিলম্বিত হয়েছে। পরবর্তীতে আমরা আশা করি কোনো রকম অঘটন যদি উপরওয়ালা না দেন আমরা রাইট টাইম ঢুকবো। সময় ও ভাড়া কম হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। ভীষণ এক্সাইটিং নিঃসন্দেহে, তবে প্রত্যাশা থাকবে যে সব ধরনের সিকিউরিটি যেন এনশিওর করা যায়। ঢাকা আসা সবার জন্য ঢাকা খুলনা সহজ হয়ে গেল। ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে রেল যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করে কর্তৃপক্ষ। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে আমরা আরও আমাদের কিছু কোচ আসলে আমরা আরও এই রুটে আরও ট্রেন সংখ্যা আরও বাড়াই দেব। এদিকে কমলাপুরে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে পদ্মা সেতু রেল যোগাযোগের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন রেল সচিব ও চীনের রাষ্ট্রদূত। আর উপদেষ্টা বলেন, অপব্যয়ের কারণেই রেলের দুরবস্থা। আমরা যত্রতত্র স্টেশন স্থাপন করেছি, যত্রতত্র কি বলে রেল লাইনের বিস্তার করা হয়েছে, কিন্তু লোকোমোটিভ আছে কিনা, ক্যারেজ আছে মানে কোচ আছে কিনা, এগুলোর জনবল আছে কিনা, এগুলোর ব্যবস্থা না করে এগুলো করা হয়েছে। নতুন এই রুটে খুলনা থেকে রাজধানী পর্যন্ত 376 কিলোমিটার পথ থেকে কমে হয়েছে 208 কিলোমিটারে, যেখানে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে 445 টাকা আর সর্বোচ্চ 1330 টাকা পর্যন্ত। সোমবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন ঢাকা খুলনা রুটে চলাচল করবে ট্রেনটি। 12টি বগিতে 768 আসনের সবগুলোই পূর্ণ ছিল নতুন রুটের প্রথম দিনের এই যাত্রায়। নিরাপদ ও সাশ্রয়ী এ রুটে তাই যাত্রীদের চাহিদার কারণেই এ রুটে ট্রেন সংখ্যা বাড়ানোরও দাবি উঠল। জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। 3 মাসেও চট্টগ্রাম কাস্টমসের নিলাম কার্যক্রম গতিশীল না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বন্দরের আমদানি রফতানি বাড়াতে ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়া স্বাভাবিক করার নির্দেশ দেন তিনি। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। মঙ্গলবার সকালে নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত প্রথমে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বন্দরের XY শেডে। এই সময় আগে থেকে সেখানে দাঁড়িয়ে থাকা ট্রাক শ্রমিকদের সঙ্গে কথা বলেন। অভিযোগ পান চাঁদাবাজি সহ অনিয়মের। তাৎক্ষণিকভাবে বিষয়গুলো তদন্তের নির্দেশ দেন তিনি। এর পরপরই কার অকশন শেডে যান নৌ উপদেষ্টা। সেখানে পড়ে থাকা গাড়ির নিলাম কার্যক্রম গতিশীল না হওয়ায় কাস্টমস কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এই সময় 31 জানুয়ারির মধ্যে শেডে থাকা গাড়ি এবং 28 ফেব্রুয়ারির মধ্যে স্ক্র্যাপগুলো নিলামের সময়সীমা বেঁধে দেন। এইরকম যদি পোর্ট বছরের পর বছর এই অবস্থা থাকে, একটু আগে দেখে আসলাম ট্রাক দাঁড়ানো সেগুলো কিছু অনিয়মের কথা আমি শুনলাম। সেই অনিয়মগুলো বের করার জন্য বলেছি। ইম্পোর্ট এক্সপোর্ট যদি সময় মতো না করা যায় এবং এইসব কারণে যদি পোর্টে স্পেস না থাকে তাহলে তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। রিট ও আইনি জটিলতায় নিলাম কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে জানিয়ে উপদেষ্টার নির্দেশে দ্রুত তা বাস্তবায়নের কথা জানান কাস্টমস কর্মকর্তা। আমাদের গাড়ির মধ্যে প্রায় 195টা রিট মামলা রয়েছে, কিন্তু ওগুলো খালাস করতে গেলে তো আমাদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা করতে পারবো না। অন্যান্য ক্ষেত্রে প্রায় 186টা গাড়ি আছে যেটা আমাদের রিট মামলা সংশ্লিষ্ট নেই বলে আমরা জানতে পেরেছি, সেগুলোর অকশনের কার্যক্রম আমরা নিব। এই সময় চাঁদপুরে জাহাজের হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত হচ্ছে জানিয়ে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি নৌ উপদেষ্টা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। 5 টাকার জিনিস কেনা হয়েছে 20 টাকায়। সম্ভাবনা নেই এমন অজপাড়া গাঁয়ে নেওয়া হয়েছে প্রকল্প। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য প্রযুক্তির চলমান 21 প্রকল্পে হরিলুটের প্রমাণ পেয়েছে অন্তর্বর্তী সরকারের তদন্ত কমিটি। তথ্য প্রযুক্তি সচিব বলছেন, এসব প্রকল্প থেকে ভাগ পেতেন সাবেক আইসিটি উপদেষ্টা জয় এবং প্রতিমন্ত্রী পলক। প্রকল্পগুলোর অপ্রয়োজনীয় ব্যয় এবং দুর্নীতি রোধ করা গেলে প্রায় 7,000 কোটি টাকা সাশ্রয় সম্ভব বলে জানিয়েছেন তিনি। এমপিদের ইচ্ছে পূরণে অজপাড়া গায়ে ধান খেতে নির্মিত হচ্ছে আইটি ট্রেনিং সেন্টার। রাষ্ট্রের অর্থ ব্যয় করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে সিনেমা বানাতে। আবার আইন ভেঙে প্রকল্প পরিচালক নিজেই হয়েছেন দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি।
প্রযুক্তি খাতে চলমান ২১ প্রকল্পে এমন দুর্নীতি খুঁজতে ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। সম্প্রতি কমিটির জমা দেওয়া প্রতিবেদনে প্রকল্পগুলোতে ৭,০০০ কোটি টাকা অপ্রয়োজনীয় ব্যয়ের কথা উঠে এসেছে। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য প্রযুক্তি সচিব জানান, প্রকল্পগুলো থেকে টাকার ভাগ পেতেন সাবেক আইসিটি উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব জয় এবং প্রতিমন্ত্রী পলক। আইসিটি উপদেষ্টা বলে একজন ছিলেন সরকারের, তারপরে আইসিটি মন্ত্রী ছিলেন এবং আরও কিছু প্রভাবশালী ব্যক্তি ছিলেন, যে মানুষগুলোর প্রত্যক্ষ ইশারায় প্রকল্প নেওয়া হতো, প্রকল্প বাদ দেওয়া হতো। ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ এবং ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্প সহ বিদেশি অর্থায়নের প্রকল্পে বেশি অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে জানানো হয়। দুর্নীতি এবং অব্যবস্থাপনার একটা কেন্দ্রবিন্দু হয়েছে। আমরা এখন বৈদেশিক ঋণের প্রশ্নে বাংলাদেশ সরকার একটা ঝামেলায় পড়েছে। এরই মধ্যে বিভিন্ন প্রকল্প থেকে ৪০ জন পরামর্শককে বাদ দেওয়া হয়েছে। যারা প্রকল্পের কেনাকাটায় দুর্নীতি করেছে তাদের জানুয়ারি থেকে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশে খাদ্য উৎপাদনে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে জাতীয় প্রেস ক্লাবে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বাংলা বিভাগের এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ ও চীনের গণমাধ্যমের মধ্যে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এরপর অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর হওয়ার আশা ব্যক্ত করেন। Need to know more about Chinese technology, in some of the areas like which can improve the lives of both people, especially for Bangladesh. We need more research, more cutting-edge technology in agriculture for earning self-sufficiency in food production. We need to know, in Bangladesh, I think there should be more Bangladesh newspaper, Bangladesh TV station need to focus more on what China is doing, what Chinese investors are doing. চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। বর্ণিল সাজে সাজানো হয়েছে গির্জাগুলোকে। এদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন সিটিটিসি প্রধান। সবার আশা উৎসব মুখর পরিবেশে উদযাপন হবে এবারের বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন কাকরাইলের সেন্ট মেরিজ ক্যাথিড্রাল চার্চে তাই শেষ মুহূর্তে নিরাপত্তা মহড়ায় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। চার্চে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি রাখলে সেটাকে বিশেষায়িত ইউনিট K9 দিয়ে শনাক্ত করে সোয়াট টিম দিয়ে এলাকা ঘিরে ফেলে বম ডিসপোজাল ইউনিট নিশ্চিত হওয়ার পর রোবটের মাধ্যমে নিষ্ক্রিয় করার মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে সিটিটিসি প্রধান বলেন, কাকরাইল সহ ঢাকার সব চার্চ ঘিরেই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যে সমস্ত বড় চার্চগুলো আছে, গুরুত্বপূর্ণ চার্চগুলো আছে, সেগুলোকে নিবিড় পর্যবেক্ষণ করছি। আর যেগুলো আমাদের অন্য যে চার্চগুলো আছে সেখানে আমাদের পোশাকধারী পুলিশ আছে এবং সিভিল ড্রেসে যারা আছেন আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য তারাও আছেন। একই সাথে আপনারা জানেন যে বর্তমানে আমাদের সেনাবাহিনী আমাদের সাথে আছে, তারাও মাঠ পর্যায়ে কাজ করছে। এদিকে বড়দিন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে চার্চগুলো। ভেতরে ও বাইরে নানা রঙের বেলুন, নকশা করা ককশিট, বর্ণিল সাজে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। গির্জা প্রাঙ্গণে থাকা গাছে ঝোলানো হয়েছে রং বেরঙের বাতি। টিএমপি পুলিশ বাহিনী, সোয়াট বাহিনী এখানে ইতিমধ্যেই তাদের মহড়া দিয়েছেন। আমরা মনে করছি এবং বিশ্বাস করছি যে আমরা খুব নিরাপদে আনন্দের মধ্যে এই বড়দিন উদযাপন করব। বড়দিন উপলক্ষে সবাইকে একতা সম্প্রীতি স্থাপনের আহ্বান জানিয়েছেন এই ধর্মগুরু। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বড়দিন উদযাপনের খবর জানবো এই মুহূর্তে রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিজ ক্যাথিড্রাল গির্জায় আছেন সহকর্মী চন্দ্রিমা চৌধুরী। সরাসরি যাব তার কাছে। চন্দ্রিমা, আর
আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরে শুরু হয়ে যাবে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এই বড়দিনকে কেন্দ্র করেই রাজধানীতে এবং সারা দেশে গির্জাগুলো সেজে উঠেছে রঙিন সাজে এবং শেষ সময়ের প্রস্তুতি শেষ। একটু দেখতেই পাচ্ছেন এখানে ধীরে ধীরে দর্শনার্থীরা এবং ভক্তরা আসতে শুরু করেছেন। একটু জানিয়ে রাখতে চাই, আজ রাত 8:30টার দিকে সেনাবাহিনী প্রধান মেজর ওয়াকারুজ্জামান এখানে পরিদর্শন করবেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তিনি পর্যবেক্ষণ করবেন। একই সাথে কিন্তু আমরা জানতে পেরেছি এবছর এই বড়দিনকে কেন্দ্র করে গির্জা এবং তার চারপাশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার আরও বেশি করে করা হয়েছে। একই সাথে এখানে রাত 9টার দিকে বাংলায় তাদের প্রার্থনার মাধ্যমে এই বড়দিনের যেই সন্ধ্যা তাকে আসলে স্বাগত জানানো হবে, সেই সন্ধ্যা শুরু করা হবে, প্রার্থনা করা হবে এবং সেই একই প্রার্থনা তারা আবার এখানে রাত 11টায় করবেন। এরই মাধ্যমে কিন্তু কাল থেকেই আর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন শুরু হয়ে যাবেন এবং এরই মাধ্যমে কিন্তু তাদের সারা বছরের একটি অপেক্ষায় বলা যায় যে শেষ হলো এবং খুবই সুন্দর জাঁকজমকপূর্ণভাবে কিন্তু সাজিয়ে উঠেছে গির্জার সাদা দেয়ালগুলো নানান ধরনের বাতি থেকে শুরু করে একই সাথে যীশু খ্রিস্টের যেই মূর্তি তারা তৈরি করেছেন সেই সাথে ক্রিসমাস ট্রিগুলো নানান ধরনের বাতিতে সেজে উঠেছে এবং বড়দিনে তারা এরপরে কাল যে সকালে এইখানে আবার কাকরাইল এই গির্জায় কাল সকাল 8টায় কিন্তু আবার তাদের একটি প্রার্থনা রয়েছে এবং সারাদিনই কিন্তু তারা নানা আয়োজনের মাধ্যমে এই দিনটি পালন করবে বলেন আমাদেরকে জানাচ্ছিলেন এবং আজ কিন্তু এই গির্জায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের যে দেশের তাদের ধর্মগুরু রয়েছে তিনি কিন্তু এখানে আবার বক্তব্য রাখবেন। তারা বলছিলেন যে এবছর কিন্তু যেহেতু দেশ একটি নতুন রূপে ধারণ করেছে, তারা দেশের শান্তি এবং মানুষের কল্যাণের জন্য তারা প্রার্থনা করবেন। তা এই আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকে। এই ছিল কাকরাইল গির্জা থেকে আমার কাছে সর্বশেষ। চন্দ্রিমা চৌধুরী, রাজধানীর কাকরাইল থেকে। সর্বজনীন পেনশন স্কিম চালুর বছর পেরোলেও মিলেছে না আশানুরূপ সাড়া। কর্তৃপক্ষ বলছে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি আরও ঝিমিয়ে পড়েছে। আগের সরকারের প্রতি আস্থার ঘাটতি ও প্রচারণার অভাবে স্কিমের বিস্তারিত জানেন না অনেকেই। দীর্ঘমেয়াদে টাকা রাখতে তাই পান না ভরসাও। স্কিমকে চলমান ও আকর্ষণীয় করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। সব শ্রেণী পেশার মানুষকে অবসর ভাতার সুবিধা দিতে 2023 সালের আগস্টে সার্বজনীন পেনশন স্কিম চালু করেছিল হাসিনা সরকার। প্রবাসী, বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য 4টি ক্যাটাগরি চালু করা হয়। তবে বছর পেরিয়ে গেলেও অনেকেই জানেন না এই স্কিমের সুবিধা অসুবিধা। কেউ এটা সুফল কুফল কেউ কিন্তু কিছু ভালোভাবে বলতে পারছে না, বা আমি নিজেও এটা জানি না সুফল কোথায় কুফল কোথায়। এই মুহূর্তে আমি আমার গভর্নমেন্টের এই জায়গায় আমি টাকাটা রাখলাম, বাট আমার টাকাটা দেখা যাচ্ছে যে আমি পরবর্তীতে ব্যাক পেতে নাও পারি। 500 টাকা জমা করলে তারপর 40 বছর পরে যে একটা অ্যামাউন্ট পাওয়া যাবে, এই বিষয়টা তো আমিও জানি না। আমার মনে হয় সারা বাংলার মানুষও ওইরকমভাবে অবগত না। তথ্য বলছে 15 অক্টোবর পর্যন্ত স্কিমের জন্য মোট নিবন্ধনের পরিমাণ 4 লাখেরও কম। এর মধ্যে সবচেয়ে বেহাল দশা প্রবাসীদের স্কিমে, আর সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে স্বল্প আয়ের মানুষের সমতায়। বিভাগ ভিত্তিক নিবন্ধনের তলানিতে ময়মনসিংহ এবং সর্বোচ্চ চট্টগ্রাম। সাধারণ মানুষ বলছেন একদিকে নেই প্রচারণা, অন্যদিকে আস্থার অভাবে তাদের আগ্রহ কম। এটা কোন খাতে, কোন কার আন্ডারে যাবে, অর্থ বিভাগের আন্ডারে যাবে, কিভাবে কি ডিটেলস এটা না জানলে তো মানুষ এটাতে আগ্রহ ফিল করবে না। আমার এই টাকাটা যদি অন্য কোথাও আমি ইনভেস্ট করে ডাবল আমি বেনিফিটেড হই, তাহলে সেটা আমার জন্য কিন্তু অনেক বেশি কাজে দিবে। জনসাধারণের আস্থার ঘাটতি প্রসঙ্গে কর্তৃপক্ষের আশ্বাস, জমাকৃত টাকার গ্যারান্টি দিবে খোদ সরকার। কম ঝুঁকিপূর্ণ বেশি লাভ এরকম জায়গাগুলোতে আমরা বিনিয়োগ করব, ওখানে বলা আছে ক্যাটাগরিক্যালি। এই মুহূর্তে আমরা শুধু ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছি। যেহেতু এটা গভর্নমেন্ট গ্যারান্টেড প্রোগ্রাম, সুতরাং মানুষের মধ্যে
কোনো দ্বিধাদ্বন্দ্ব কিংবা সংশয় থাকার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। অন্তর্বর্তীকালীন সরকারকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সিপিডির এ অর্থনীতিবিদ। স্বল্প আয়ের মানুষদের জন্য বিশেষ স্কিম, এগুলো কিন্তু ধারণাগতভাবে ভালো। সে আস্থা দেওয়ার দায়িত্বটা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই বর্তাবে এবং তারা যদি সেটা দিতে পারেন এবং পরবর্তীতেও যে রাজনৈতিক সরকার আসবেন তাদের পক্ষ থেকেও যদি এ ধরনের ধারাবাহিকতাটার মেনটেন করার একটা অঙ্গীকার থাকে তখন কিন্তু মানুষ উৎসাহী হবে। মানুষের মাঝে এই স্কিম নিয়ে সর্বাত্মক সচেতনতা বাড়াতে সক্ষম হলে সরকারের সামাজিক নিরাপত্তার দায় অনেকটাই মিটবে বলে মত সংশ্লিষ্টদের। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে শীত। এতে সবচেয়ে বেশি ভুক্তভোগী নিম্ন আয়ের মানুষ। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশাও। এতে বিঘ্ন ঘটেছে যান চলাচলে, বাড়ছে দুর্ঘটনাও। চট্টগ্রাম থেকে পারিবারিক কাজে ঢাকা এসেছিলেন শাহাদাত হোসেন। রাতেই ছিল ফিরতি ট্রেন। স্টেশনে আসতে দেরি করায় মিস হয়েছে সেটি। রাত গভীর হওয়ায় যাওয়ার জায়গা নেই অন্যত্র। পরের ট্রেন ধরতে অপেক্ষা করতে হবে ভোর পর্যন্ত। অগত্যা স্টেশনের প্ল্যাটফর্মেই কাটাতে হচ্ছে রাত। তবে অপেক্ষার কষ্টকে বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। একটা ট্রেন মিস হওয়ার কষ্ট, অপেক্ষা, সাথে শীতের তীব্রতার কারণে আমাদের আরো বেশি কষ্ট হচ্ছে। পৌষের শুরুতেই জেঁকে বসতে শুরু করেছে এবারের শীত। বিশেষ করে সূর্য ডোবার পর থেকে ঠান্ডার অনুভূতি বেড়ে যায় কয়েক গুণ। বছরের শুরুর শীতেই কাবু হয়েছেন পঞ্চশোর্ধ্ব রিকশা চালক মজনু মিয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতের কষ্ট, কমেছে সহ্য ক্ষমতাও। শীত বেশি তো অনেক শীত, হাতে ঠান্ডা লাগে, পায়ে ঠান্ডা লাগে, বুকেও ঠান্ডা লাগে। এখন তো বাঁচার কারণে তো চলতেই হবো। মজনু মিয়ার মতো খেটে খাওয়া মানুষদের শীতের সঙ্গে রাতভর যুদ্ধে নিতে হচ্ছে আগুনের উত্তাপ। পৌষের শুরুর এই শীত তাদেরকে ভাবনায় ফেলেছে আসন্ন মাঘ মাস নিয়ে। আর রাস্তার ধারে যাদের সংসার, সেই সব ছিন্নমূল মানুষের ভোগান্তি উঠেছে চরমে। এই কয়েকদিন ধরে শীত বেশি গেছে, বছর কাছে এবারকার শীত বেশি। পৌষ মাস শুরু হইতে এত শীত, সামনে তো মাঘ মাস বাকি আছে। এদিকে আবহাওয়ার এই পরিবর্তন রাতভর শীতের সঙ্গে এনেছে কুয়াশাও। এতে বিঘ্ন ঘটছে যান চলাচলে, বাড়ছে দুর্ঘটনা। খুবই কষ্টকর একটা ব্যাপার সেবার। কুয়াশা থাকলে আপনার রাস্তাঘাটে কোনো কিছু দেখা যায় না, সিগন্যালের কাছাকাছি পর্যন্ত কোনো কিছু দেখা যায় না। কুয়াশায় সাদা হয়ে থাকে, যার কারণে সামনাসামনি যে গাড়ি আসতেছে আরেক গাড়ি যাইতেছে, যার কারণে দেখা যায় না। সাদা হওয়ার কারণে সংঘর্ষ হয়, মুখোমুখি দুর্ঘটনাগুলো ঘটছে। আবহাওয়া অফিস সূত্র বলছে, চলতি বছরের শেষ এবং নতুন বছরের শুরুর সময় জুড়ে 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ আসতে পারে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কোটি কোটি টাকা খরচ করে পাকিস্তানি শিল্পী আনা আর কনসার্টেই সীমাবদ্ধ বিপিএল এর প্রস্তুতি। মাঠের ক্রিকেট নিয়ে চূড়ান্ত অপেশাদারিত্বের পরিচয় দিয়েছেন গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান ফারুক আহমেদ। যুব এশিয়া কাপ জয়ীদের নিয়ে পরিকল্পনার অভাবে অনিশ্চিত তাদের বিপিএল ভাগ্য। একই ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করছে একাধিক ফ্র্যাঞ্চাইজি, বাকিরা জানেন না নিজেদের ভবিষ্যৎ। চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে 27 ডিসেম্বর পর্যন্ত। সিলেট থেকে সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। থ্যাংক ইউ। আমরা যে বিপিএল এর 11তম আসর 5 তারকা হোটেল আর 3.5 কোটির পাকিস্তানি শিল্পীর কনসার্টে বন্দী। মাঠের ক্রিকেটের খবর নেই, নতুনদের সুযোগ দেওয়ার ব্যাপারে ভাবনার সক্ষমতাও প্রশ্নবিদ্ধ। যুব এশিয়া কাপ জয়ীরা জানেন না নিজেদের পরবর্তী গন্তব্য। এনসিএল এ যোগ্যতা প্রমাণের পরেও তাই বিপিএল ভাগ্য অনিশ্চিত। শুধু ক্রিকেটাররাই নন, ফ্রাঞ্চাইজিগুলোও জানে না অনূর্ধ্ব 19 ক্রিকেটারদের দলে ফেরানোর প্রক্রিয়া। এই যেমন এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হক তামিম, ওই ব্যাচের হটকেক। এরই মধ্যে প্রস্তাব পেয়েছেন 2 ভিন্ন ফ্রাঞ্চাইজি থেকে, তবে সোহানের কারণে বেছে নিয়েছেন রংপুর রাইডার্সকে। আমি চেষ্টা করবো যে আমার বেস্টে দেওয়ার, আর ওখানে যেটা লেভেল, এখানে অন্যভাবে যেটা বললাম মাইন্ড, সেটা অন্যভাবে একটু নিতে হবে যে এখানে কেমন বলার খেলতে পারে। যদিও ড্রাফটের বাইরের খেলোয়াড় দলে ফেরানোর নিয়ম না থাকায় এই চুক্তি এখনো আনুষ্ঠানিক নয়। টুর্নামেন্টের 1 সপ্তাহ বাকি নেই, অথচ এই ক্রিকেটারদের বিষয়ে ভাবার সময় হয়নি বিপিএল প্রধান ফারুক আহমেদের। মাঠের ক্রিকেট রেখে যিনি কিনা ব্যস্ত বিপিএল কনসার্ট নিয়ে।
তামিম ছাড়াও প্রস্তাব পেয়েছেন ইকবাল হোসেন ইমন। ফরচুন বরিশাল তাকে দলে নিতে আগ্রহী। তবে এখানেও একই বিপত্তি, সুনির্দিষ্ট নিয়মের অভাবে এই চুক্তিও ঝুলে আছে। এখানে আমাদের অনেক কনফিডেন্ট দেবে জিনিসটা, বিষয়টা যদি আমরা যখন আমরা এই কনফিডেন্ট নিয়ে বা অন্য দেশের সাথে খেলবো, আমাদের একটা অন্যরকম মাইন্ডসেট বা অন্য যত কিছু শিখছি এটা একটা সবকিছু ওখানে আমাদের খুব ভালো দিবে। সভাপতির চেয়ারে বসে 4 মাসের বেশি সময় পার করে ফেলেছেন ফারুক আহমেদ। ক্রিকেট কাঠামো বদলানোর কথা বলে যার মনোযোগ বেশি ক্রিকেটের বাইরের বিষয়ে। পর্যাপ্ত সময় পাবার পরেও তামিম ইমনদের এমন অনিশ্চয়তার দায়ভারটা কার, সে প্রশ্ন উঠছে। আগামী 27 ডিসেম্বর গভর্নিং কাউন্সিলের বৈঠকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। 30 তারিখ শুরু টুর্নামেন্ট। এত অল্প সময়ে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টা তো আছেই, ক্রিকেটারদের মানসিক সিদ্ধান্তহীনতায় ভুগিয়ে অপেশাদারিত্বের আরও একটা নজির স্থাপন নতুন বোর্ডের। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ মেগা প্রকল্পে শেখ হাসিনার 21,000 কোটি টাকা লোপাটের তথ্য চেয়ে দুদকের চিঠি। পুনরায় শুরু হচ্ছে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার তদন্ত। এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। ভোটের আগে সংস্কার চাই জামায়াত। দলগুলোকে তাড়াহুড়ো না করার আহ্বান ক্রীড়া উপদেষ্টার। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।